স্ক্রিন তো দেখা যায় তাই না? জি স্যার। দেখেন আমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে এই যে সয়িং অফ টিম্বার, কিভাবে হচ্ছে একটা গাছ বা মানে টিম্বারকে আমরা কাটতে পারি বিভিন্ন শেপে। অর্ডিনারি সয়িং, রেডিয়াল অর রিফট সয়িং, ট্যানজেনশিয়াল অর স্ল্যাশ সয়িং, কোয়ার্টার সয়িং, কম্বিনেশন সয়িং, এই জিনিসগুলো আমরা জাস্ট মানে কিভাবে কোনটা কাটে আর কয়েকটা ছবি দেখছিলাম। তো আজকে আমরা শুরু করতেছি সিজনিং অফ টিম্বার, যে কিভাবে আসলে আমরা টিম্বারকে মানে প্রসেস করব বা সংরক্ষণ করব যেন এটা না পচে বা এটার উপর যেন পোকামাকড় অ্যাটাক না করতে পারে। তো কিভাবে সিজনিং করতে হয় বা সিজনিং আসলে কি জিনিস, প্রথমে আমরা দেখেন যে হোয়াট ইজ সিজনিং অফ টিম্বার। দ্য প্রসেস অফ রিমুভিং সারপ্লাস ময়েশ্চার in excess of equilibrium moisture content from freshly converted timber is called seasoning। মানে হচ্ছে আপনি একটা ফ্রেশলি কনভার্টেড টিম্বার মানে একটা গাছকে মাত্র আপনি কি করছেন, ওই যে সয়িং করছেন, গাছটাকে আপনি বিভিন্ন শেপে কাটছেন, কাটার পরে এটার থেকে অতিরিক্ত পরিমাণে যে ময়েশ্চারটা আছে এটার মধ্যে, যেটা আসলে দরকার নেই, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা মেনটেন করার জন্য আমার মানে যেন কাঠটা অতিরিক্ত পরিমাণে শুকায় না যায়, তার জন্য তো একটা মিনিমাম ময়েশ্চার কন্টেন্ট দরকার। ওই মিনিমাম ময়েশ্চার কন্টেন্টটা থাকার পরে অতিরিক্ত যে ময়েশ্চার কন্টেন্ট আছে এটাকে রিমুভ করে ফেলা বা এটাকে টিম্বার থেকে সরায় ফেলাটাই হচ্ছে কি সিজনিং অফ টিম্বার। ঠিক আছে, এখন দেখেন যে আমরা যদি টিম্বারকে সিজনিং করি বা টিম্বার থেকে অতিরিক্ত মানে যতটুকু দরকার নাই অতটুকু পানি যদি টিম্বার থেকে সরায় ফেলতে পারি, তাহলে কি কি সুবিধা আমি পাবো। অ্যাডভান্টেজেস অফ সিজনিং, দেখেন অ্যাডভান্টেজ গুলা কি কি, যে সিজনড টিম্বার ইজ লাইট, অবশ্যই যেই টিম্বারটা সিজনিং করা হয় নাই তার মধ্যে অতিরিক্ত ময়েশ্চার আছে, অতিরিক্ত ময়েশ্চারের কারণে তার ওজন বেশি, সে ভারী। আর যেই টিম্বারটা হচ্ছে সিজনিং টিম্বার বা সিজন টিম্বার, এটার মধ্যে কি অতিরিক্ত ময়েশ্চার তো নাই, আমি এটা রিমুভ করে ফেলছি, তো এটা ওজনে হালকা হবে। ইমপ্রুভস স্ট্রেংথ প্রপার্টিজ, আপনার আমি যদি টিম্বারটাকে প্রপারলি সিজনিং করি তাহলে টিম্বারের স্ট্রেংথ বা আপনার কি বলবো এটার ক্যাপাসিটি বা লোড বিয়ারিং ক্যাপাসিটি বলেন বা যে কোনো ধরনের ওয়েদার অ্যাটাক, ইরোশন, এগুলা ফেস করার মানে কি বলবো ইফেক্টিভিটি অনেক বেড়ে যায়, মানে এটার স্ট্রেংথ প্রপার্টি ইমপ্রুভ করে যদি আমি এটাকে সিজনিং করি। ঠিক আছে, কারণ দেখেন একটা আনসিজন টিম্বার যেটাকে হচ্ছে সিজনিং করা হয় নাই, ওইটার সব জায়গায় কিন্তু একই পরিমাণে ময়েশ্চার থাকে না। মনে করেন এটা একটা তক্তা, আমি যদি এই তক্তাটাকে সিজনিং না করি দেখা যাবে এটার এই অংশে এক রকমের ময়েশ্চার কন্টেন্ট, এই দিকে আরেক রকমের ময়েশ্চার কন্টেন্ট, এই দিকে আরেক রকমের ময়েশ্চার কন্টেন্ট, এক এক জায়গায় এক এক রকম। এটার উপর যখন কোনো লোড আসবে তখন দেখা যাবে যেই জায়গায় ময়েশ্চার কন্টেন্ট বেশি ওই জায়গাটা উইক, ওই জায়গাটা আগে ভেঙে যাবে। বা দেখা গেল যে মানে এরকম একটা আনসিজনড টিম্বার দিয়ে আপনি একটা ফার্নিচার তৈরি করবেন বা আপনি অ্যাজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে এটাকে কোথাও ব্যবহার করলেন, সাপোজ আপনি একটা কলাম হিসেবে ইউজ করলেন এটাকে, তো এটা যখন নর্মালি মানে সিজনিং করা হয় নাই দেখবেন যে কয়েকদিন পর এটা এরকম মানে শেপ চেঞ্জ হয়ে গেছে, এটা ডিস্টর্টেড হয়ে গেছে। কারণ দেখবেন এটা যখন মানে এনভায়রনমেন্টে এক্সপোজড অবস্থায় থাকবে অটোমেটিক এটা থেকে পানি শুকাবে, তো দেখা যাবে যে কোনো এক জায়গার পানি শুকায় গেছে আবার কোনো এক জায়গার পানি শুকায় নেই, তো এটা শেপ চেঞ্জ হয়ে যাবে। তো এটার শেপ চেঞ্জ হয়ে গেলে কি হবে, স্ট্রেংথ প্রপার্টি খুব একটা ভালো হবে না। তো ওই জন্য হচ্ছে কি আমি যদি সিজনিং করি তাহলে আমার স্ট্রেংথ প্রপার্টিরও কি ইমপ্রুভমেন্ট ঘটবে। তারপর ইজি টু ট্রান্সপোর্ট এন্ড হ্যান্ডেল, অবশ্যই যদি আমি সিজনিং করি তাহলে আমার টিম্বারের ওয়েট কমে যাবে, ওয়েট কমে গেলে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা এবং এটাকে আমি যখন বিভিন্ন কাজ করবো এটা দিয়ে মানে আমাকে যে টিম্বারটা হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করাটা অনেক ইজি হবে। টিম্বার লেস লায়াবল টু বি অ্যাটাকড বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্টস, মানে সিজন টিম্বার যেটা হচ্ছে অতিরিক্ত ময়েশ্চার আমি বের করে ফেলতেছি এই সিজন টিম্বার থেকে, এই সিজন টিম্বারটা হচ্ছে আনসিজন টিম্বার মানে যেটা থেকে আমি অতিরিক্ত ময়েশ্চার বের করি নাই। একটা সিজন টিম্বার একটা আনসিজন টিম্বারের চাইতে ফাঙ্গাস মানে ছত্রাক এবং ইনসেক্ট পোকামাকড়ের আক্রমণে মানে কম কি বলবো লেস লায়াবল মানে কম সংক্রমিত হয় একটা সিজন টিম্বার একটা আনসিজন টিম্বারের চাইতে এরকম ছত্রাক এবং পোকামাকড়ের দ্বারা, এটাও একটা অ্যাডভান্টেজ। তারপর দেখেন যে রিডিউসেস দ্য টেন্ডেন্সি টু শ্রিঙ্ক এন্ড ওয়ার্প,
মানে শ্রিঙ্ক মানে কি, ভলিউম কমা, মানে ভিতরে যে ময়েশ্চার আছে ওই ময়েশ্চার যখন আস্তে আস্তে শুকায় যাবে, তো টিম্বারটা কি হবে, এটার ভলিউম মানে রিডাকশন হবে। তো যদি প্রপারলি সিজনড হয় তাহলে তো অতিরিক্ত ময়েশ্চার আগেই আমি বের করে দিছি, ঠিক আছে। এটা যখন আমি একটা স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ইউজ করব তখন আর এখান থেকে ময়েশ্চার বের হওয়ার কোনো সুযোগ নেই। তো তখন কিন্তু এটা শ্রিঙ্কেজ হইতে পারবে না। আর ওয়ার্প মানে কি, এরকম মানে এটার সারফেসটা দেখবেন এরকম কুচকায় কুচকায় যায়, বোটা বোটা যায়। তো যদি অতিরিক্ত ময়েশ্চার আমি আগেই বের করে এটাকে সিজন টিম্বার কনভার্ট করে ফেলি, সিজন টিম্বারে, সেই ক্ষেত্রে এরকম শ্রিঙ্কেজ বা ওয়ার্পিং হওয়ার চান্স কমে যাবে। আচ্ছা, ক্যান ইজিলি বি ওয়ার্কড উইথ, এটা নিয়ে আপনি সহজেই কাজ করতে পারবেন, কারণ ওই যে এটা থেকে অতিরিক্ত পানি বেরো যাওয়া, এটা এক তো হচ্ছে ওজনে হালকা, প্লাস কি যেহেতু অতিরিক্ত ময়েশ্চার কন্টেন্ট নাই, আপনাকে কিন্তু মানে ভাবতে হবে না যে আমি মানে এটা দিয়ে মানে এরকম এটাকে কাটতেছি এই জায়গায় যদি পানি থাকে তাহলে এটা নিয়ে আসলে ঠিকমতো কাজ করা যাবে না। মোট কথা হচ্ছে এটা শুকনো অবস্থায় আপনি খুব ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এ সিজন টিম্বার মেনটেন্স দ্য শেপ অফ টিম্বার আর্টিকেল আনচেঞ্জড, মানে আপনি একটা সিজন টিম্বারের শেপ কখনো চেঞ্জ হবে না। ওই যে বললাম যে আপনি একটা মানে টিম্বারের কলাম, এটা যদি আপনি ইউজ করেন যখন এটা এটার মানে কি বলবো লাইফ টাইমে চলে গেছে, বা এটার এটা এটা এটার উপর অলরেডি লোড আসা শুরু করছে, তখন কিন্তু এটার কোনো শেপের চেঞ্জ হবে না। মানে আপনি জি বাজার স্যার। থেকে কিনে আনছেন মনে করেন এরকম সুন্দর চারকোনা শেপের, তারপর এটাকে আপনি একটা কলাম হিসেবে ইউজ করলেন, 2 দিন পর দেখলেন যে এটা এরকম বাইকা গেছে, তাহলে তো আপনার লাভ নেই। যদি এটা জি স্যার। আসলে সিজন টিম্বার হয় তাহলে এরকম মানে টিম্বার আর্টিকেলের যে শেপ এটা চেঞ্জ হওয়ার তেমন কোনো চান্স নাই যদি সিজন টিম্বার হয়। তাহলে মানে অ্যাডভান্টেজ অফ সিজনিং বুঝতে পারছেন সবাই? স্যার এটা বুঝছি স্যার, আমরা কি স্যার শুধু রৌদ্র দিয়ে এটা করতে পারি না অন্য কোনো মানে মেথড বা অন্য শুধু কিছু ওই আছে? রৌদ্র দিয়েও করতে পারি, এটার পাশাপাশি অনেক মেথড আছে, আমরা এখন সবই দেখবো। ওকে স্যার। দেখেন, মানে মোটামুটি সিজনিং করা যায় হচ্ছে 3 ভাবে, ঠিক আছে। মেথডস অফ সিজনিং হচ্ছে 3টা: ন্যাচারাল সিজনিং, আর্টিফিশিয়াল সিজনিং, ওয়াটার সিজনিং, ঠিক আছে। তো ন্যাচারাল সিজনিং কি জিনিস, একটু আগে যে ফয়েজ যে বললো আমি রোদের মধ্যে রাখা দিব বা খোলা আকাশের নিচে ফালায় রাখবো, এটা এক্স্যাক্টলি আসলে রোদের মধ্যে ফালায় রাখে না। এখানে হচ্ছে মানে রোদ আসলে আমার সিজনিং এ হেল্প করতেছে না, হেল্প করতেছে হচ্ছে খোলা বাতাস বা এয়ার যেটা আছে, এই বাতাসটা হচ্ছে সিজনিং করতেছে, ঠিক আছে, অ্যাটমসফেরিক এয়ার যেটা। আচ্ছা, তো দেখেন যে এই ন্যাচারাল সিজনিং কিভাবে করি আমরা। আফটার ফেলিং মানে একটা গাছকে কেটে ফালানোর পরে, ওই যে আমরা দেখছিলাম না যে মানে যেদিকে স্লোপ থাকে ওই দিকে এমনি কাটবো, তারপর ধাক্কা দিব, আর যদি উল্টা দিকে ফালাইতে হয় তাহলে দড়ি দিয়ে বাইন্ধা টানবো, কিভাবে মানে ফেলিং করতে হয় এটা আমরা দেখছিলাম, এবং কোন সিজনে ফেলিং করা উচিত না আর কোন সিজনে ফেলিং করা উচিত আমরা এটাও দেখছিলাম। আমরা দেখছিলাম যে যখন স্যাপ হচ্ছে একদম ভিগোরাসলি অ্যাক্টিভ থাকে, কোন 2টা সিজনে হচ্ছে স্যাপ অ্যাক্টিভ থাকে ভিগোরাসলি, অটাম আর হচ্ছে কি স্প্রিং, ওই স্প্রিং এ সময় স্যার। হচ্ছে আসলে গাছ কাটা উচিত না। আর গ্রীষ্ম আর মিড উইন্টারের সমস্যা স্যার। সামার আর মিড উইন্টারে হচ্ছে কি স্যাপ হচ্ছে মানে অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে। তো পাহাড়ি অঞ্চলে আমরা দেখছিলাম যে সম্ভবত গ্রীষ্মকালে গাছ কাটা উচিত, আর প্লেইন ল্যান্ড মানে সমতল স্যার জায়গায় হ্যাঁ, শীতকালে গাছ কাটা উচিত। শীতকাল জি স্যার। আচ্ছা, তো এই আফটার ফেলিং আপনি গাছ টাছ কাটলেন, কাটার পর হচ্ছে টিম্বারস আর সন ইনটু কমার্শিয়াল সাইজেস, মানে কমার্শিয়াল সাইজ, এই যে এরকম তক্তা, তারপর ব্যাটেন মানে এরকম ছোট ছোট বিম, এরকম বিভিন্ন শেপে আপনি এগুলাকে কনভার্ট করলেন বা কাটাকুটি করলেন, এগুলাকে এরকম বিভিন্ন কমার্শিয়াল সাইজে কনভার্ট করার পরে দেখেন যে দে আর স্ট্যাকড আন্ডার কভার্ড শেড, এরকম একটা কভার্ড ছাউনি মানে এরকম একটা ছাউনির নিচে এগুলাকে স্ট্যাক বা স্তূপ করে রাখতে হবে, একটার উপর একটা সাজায় রাখতে হবে। সাফিসিয়েন্ট স্পেস sufficient space is left around each sawn piece for free air circulation। দেখেন আমি যদি এই ছবিটা একটু জুম করি, এটা আচ্ছা টান দিলে বড় করা যাবে, যাই হোক জুম না করি, এখন করলে আবার দেখা যাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ছবিটা যদি একটু জুম করে দেখাইতে পারতাম তাহলে দেখতেন যে আচ্ছা অন্য জায়গা থেকে একটু দেখাই, দাঁড়ান। আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? জি স্যার, আসতেছে স্যার এখনো স্যার। আসতেছে। আচ্ছা আসছে স্যার। আবার দাঁড়ান, ছবিটা হয়ে গেল। আবার আসছে না? জি স্যার। চেঞ্জ হয় না কেন?
এই যে দেখেন এই ছবিটা একটু যদি খেয়াল করেন, এখানে হচ্ছে মানে প্রত্যেকটা কাঠের তক্তার মাঝখানে দেখেন এরকম লম্বা লম্বি বা মানে হরাইজন্টালি হচ্ছে কিছু বিম দিয়ে দুইটা তক্তার মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয়েছে না? জি স্যার, হ্যাঁ ফাঁকা জায়গাটা রাখা হয়েছিল যেন উপরে নিচে যেন সমানভাবে বা সব দিকে যেন ফাঁকা থাকে স্যার, এয়ার সার্কুলেট বাতাস হতে ঢুকে। পারে, বাতাস ফ্লো করতে পারে, ঠিক আছে, এই জন্য রাখা হয়েছে জায়গাটা। আচ্ছা, তো দেখেন আচ্ছা, sufficient space is left around each sound piece for free air circulation। আচ্ছা, তাহলে দেখলাম যে প্রত্যেকটা সাউন্ড পিসের চারপাশে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা রাখা হয় যেন মানে এয়ার ফ্রিলি সার্কুলেট করতে পারে। অলসো নোন অ্যাজ এয়ার সিজনিং, মানে এই ন্যাচারাল সিজনিংটাকে আপনি কি বলতে পারেন, এটাকে আপনি এয়ার সিজনিংও বলতে পারেন, যেহেতু এখানে কি হচ্ছে বাতাসের সাহায্যে সিজনিং হচ্ছে। ন্যাচারাল এয়ার রিমেইনস সার্কুলেটিং অ্যারাউন্ড ইচ পিস অফ দ্য স্ট্যাক এন্ড ইন ডিউ কোর্স অফ টাইম সিজনিং ইজ ব্রট অ্যাবাউট। মানে আপনার এই প্রাকৃতিক যে বাতাস এটা হচ্ছে প্রত্যেকটা পিসের চারপাশে সার্কুলেট হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিকলি কি জিনিসটা কমপ্লিটলি সিজন হয়, সিজনিং কমপ্লিট হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এটার সুবিধা কি কি, মানে ন্যাচারাল সিজনিং এর অ্যাডভান্টেজ গুলা কি কি। প্রথমে দেখেন যে নো স্কিলড সুপারভিশন, দেখেন যে নো স্কিলড সুপারভিশন ইজ রিকোয়ার্ড, মানে কোনো স্কিলড ম্যান পাওয়ার কিন্তু দরকার নেই। আপনি জাস্ট এরকম সন টিম্বার গুলাকে একটা এরকম শেডের মধ্যে ফালায় রাখলেই এটা অটোমেটিক সিজনিং হয়ে যাবে। মানে কারো কিন্তু কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে জিনিসগুলোকে সুপারভাইজ করা বা টেকনিক্যাল কোনো ব্যাপার স্যাপার থাকলে ওগুলো হ্যান্ডেল করা এরকম কোনো ইস্যু নেই। তার মানে এখানে কোনো স্কিলড ম্যান পাওয়ার লাগে না। আমি আপনি চাইলেও কিন্তু এরকম মানে সন টিম্বারকে মানে ন্যাচারাল সিজনিং করে ফেলতে পারবো, জাস্ট আকাশ মানে খোলা আকাশের নিচে একটা শেডের মধ্যে ভালো রাখলেই হলো। তারপর দেখেন যে সিম্পল এন্ড চিপ মেথড অফ সিজনিং, এটা হচ্ছে খুব সহজ এবং সস্তা মেথড। এখানে কিন্তু তেমন কোনো টেকনোলজি ইনভলভ নাই, সো তেমন কোনো টাকা পয়সারও খরচ নেই, ঠিক আছে। থিক সেকশন ক্যান বি সাকসেসফুলি সিজনড। আপনার যদি বড় টাইপের কোনো থিকনেসের মানে সন টিম্বার এরকম মনে করেন একটা বড় থিকনেসের বিম আপনাকে সিজনিং করতে হবে, তো সেই ক্ষেত্রেও আপনি খুব ইজিলি এবং সাকসেসফুলি হচ্ছে এটা কি করতে পারবেন, সিজনিং করতে পারবেন, যেহেতু এখানে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার স্যাপারের কি বলবো ইনভলভমেন্ট নাই, পুরোটাই একটা ন্যাচারাল ব্যাপার। তো জাস্ট একটা বড় থিকনেস মনে করেন এটার অনেক বেশি একটা থিকনেস ধরলাম, এটার মানে একটা বিম এটার থিকনেস কত বা হাইট কত এইচ, ঠিক আছে। তো এই বড় থিকনেসের একটা বিমকেও আপনি ওপেনলি মানে এরকম একটা শেডের মধ্যে রাখা দিলে একটা নির্দিষ্ট টাইম পরে এটা অটোমেটিক্যালি সিজনিং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি এটার ডিসঅ্যাডভান্টেজ গুলা বা অসুবিধা গুলা কি কি। আমরা তো দেখলাম যে এটার অনেক সুবিধা, এখানে কোনো স্কিল ম্যান পাওয়ার লাগে না, এটা খুব সহজ এবং সস্তা, অনেক বড় বড় থিকনেসের সেকশনও ইজিলি আমরা সিজনিং করে ফেলতে পারতেছি। বাট এটার কিছু প্রবলেম আছে, দেখেন যে প্রবলেম গুলা কি কি। সিন্স ডিপেন্ডস অন ন্যাচারাল এয়ার, নো কন্ট্রোল ক্যান বি এক্সারসাইজ ওভার ইট। দেখেন এখানে পুরাপুরি ভাবে আপনার সিজনিংটা হওয়ার জন্য ডিপেন্ড করা লাগতেছে কিসের উপরে, এই ন্যাচারাল এয়ার বা প্রাকৃতিক যে বাতাস তার উপর ডিপেন্ড করা লাগতেছে। তার মানে আপনি জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছেন না। সাপোজ আপনি চাচ্ছেন আপনি 5 দিনে সিজনিং করবেন, কিন্তু আপনার ন্যাচারাল এয়ার ফ্লো খুব কম, আপনি কি চাইলে মানে 5 দিনে সিজনিং কমপ্লিট করতে পারবেন? পারবেন না, দেখা যাবে আপনার সিজনিং করতে 10 থেকে 15 দিন লেগে যাচ্ছে। মানে এই জিনিসটা যে রেট অফ সিজনিং, যে কত হারে সিজনিং হবে বা আপনি আপনার টার্গেট বা ডিজায়ার্ড সময়ের মধ্যে সিজনিং কমপ্লিট করবেন, এই জিনিসগুলোর কন্ট্রোল এখানে আপনার হাতে থাকতেছে না। কারণ যেহেতু এখানে আপনি ডিপেন্ড করতেছেন কার উপরে, ন্যাচারাল এয়ারের উপর, যেটার উপর আপনার কোনো হাত নেই, ঠিক আছে। স্লো মেথড ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন, সাইজ এন্ড শেপ অফ দ্য টিম্বার। মানে এটা অনেক স্লো একটা মেথড, কারণ পুরোপুরি ভাবে ডিপেন্ড করা লাগতেছে ক্লাইমেটিক বা ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করা লাগতেছে, এবং সাইজ এন্ড শেপ অফ দ্য টিম্বার, টিম্বারটা কত বড়, এটার শেপ বা আয়তন কিরকম, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করতেছে। যদি আমার ক্লাইমেটিক কন্ডিশন ভালো হয়, খুব ভালো ক্লাইমেটিক কন্ডিশন, এয়ার সার্কুলেশন খুব ভালো হচ্ছে, সাইজে ছোট সাইজের টিম্বার, শেপটা খুব সিম্পল চারকোনা শেপের একটা টিম্বার, তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি হয়তো সিজনিং হবে। বাট দেখা যাচ্ছে যে আমার ক্লাইমেটিক কন্ডিশন খারাপ, বাতাসের তেমন কোনো ফ্লো নাই, সাইজে অনেক বড় সাইজের একটা টিম্বার আমাকে সিজনিং করা লাগবে, শেপটাও খুব একটা সিম্পল না, একটু কমপ্লিকেটেড শেপের একটা টিম্বার, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আমার সিজনিং করতে অনেক বেশি সময় লাগতেছে। তো এটা একটা মানে স্লো প্রসেস হয়ে যাবে তখন, ঠিক আছে। তো স্লো মেথড ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন, সাইজ, শেপ অফ দ্য টিম্বার।
আচ্ছা দেখেন, এরপর হচ্ছে সিজনিং নন ইউনিফর্ম এন্ড আনইভেন। প্রবলেম হচ্ছে এইখানে কিন্তু যেহেতু আপনার সিজনিং এর উপরে কোনো কন্ট্রোল নাই, সিজনিংটা কিন্তু আনইউনিফর্ম এবং আনইভেন হবে। ঠিক আছে, মানে হচ্ছে আমার এটা যদি একটা মনে করেন যে সাপোজ এই বিমটার কথা চিন্তা করি যে এটা একটা হাই থিকনেস এর স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আমি এটা কি সিজনিং করব, বাট দেখা যাবে যে হয়তো এই নিচের দিকে একটু বেশি সিজনিং হয়েছে, মাঝখানের দিকে একটু কম সিজনিং হয়েছে, উপরের দিকে আবার একটু বেশি সিজনিং হয়েছে। মানে এক এক জায়গায় এক এক রকম সিজনিং হবে, সিজনিংটা ইউনিফর্ম হবে না। ঠিক আছে, আনইভেন মানে অসমান হবে। তো যেটা আসলে আমাদের ডিজায়ার্ড না, মানে আমরা চাই না আমাদের এরকম আনইভেন বা আনইউনিফর্ম হচ্ছে বা নন ইউনিফর্ম সিজনিং হোক। ঠিক আছে, তো আশা করি যে এই পয়েন্টটাও বুঝছেন যে সিজনিং নন ইউনিফর্ম এন্ড আনইভেন। ঠিক আছে, তারপর দেখেন যে এখানে সিজনিং করতে হইলে আপনার কিন্তু অনেক বড় জায়গা লাগবে। দেখেন যে রিকোয়ার্ড লার্জ স্পেস। তো বুঝতেছেন যে যেহেতু খোলা আকাশের নিচে একটা শেড করতে হবে, শেডের মধ্যে এরকম কাঠগুলাকে একটার উপর একটা সাজায় রাখতে হবে। তো আপনার যেরকম এমন একটা শেড ইউজ করতে হবে যেটার ভার্টিক্যালি হাইটও অনেক বেশি থাকবে, যেহেতু আপনি কাঠগুলাকে একটার উপর একটা সাজাবেন, এবং হরিজন্টালি অনেক বেশি স্পেস লাগবে, যেন আপনার পাশাপাশি কাঠগুলাকে গ্যাপ দিয়ে সাজানো যায়, যেন প্রপারলি এয়ার সার্কুলেট হইতে পারে। তো বুঝতেছেন যে অনেক বড় একটা শেড লাগবে যদি আপনি ন্যাচারাল সিজনিং করতে যান। আপনার যদি জি বড় জায়গা স্যার। না থাকে তাহলে প্রবলেম। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? না স্যার, বলতেছে অনেক বড় শেড লাগবে। হ্যাঁ, মানে বড় শেড লাগবে যদি ন্যাচারালি সিজনিং করতে চান। ময়েশ্চার ক্যান নট বি ব্রট টু দ্য ডিজায়ার্ড লেভেল। আপনি আপনার ডিজায়ার্ড লেভেলে ময়েশ্চার কন্টেন্টটাকে নিয়ে আসতে পারবেন না। সাপোজ আপনি দেখলেন যে আপনার একটা আনসিজনড টিম্বারের পানির পরিমাণ হচ্ছে মনে করেন 50%, আমি ধরে নিলাম আন্দাজে। আপনার টার্গেট হচ্ছে এটাকে আপনি 10%-এ নামায় নিয়ে আসবেন পানির পরিমাণটাকে। এখন আপনি যদি একটা কন্ট্রোলড ওয়েতে সিজনিং করতে পারতেন, আপনি জানতেন যে ওকে 10%-এ আনতে হইলে আমাকে 2 দিন বা 3 দিন সিজনিং করতে হবে এবং এত ডিগ্রি টেম্পারেচারে সিজনিং করতে হবে, আপনি জিনিসগুলো মনে করেন জানেন। বাট আপনি যদি খোলা আকাশের নিচে এভাবে ফালায় রাখেন, আপনার কি টেম্পারেচার বা এয়ার সার্কুলেশন এগুলোর উপর কোনো কন্ট্রোল আছে? আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি যে 2 দিন বা 3 দিন পরে আপনার ডিজায়ার্ড লেভেলে 10%-এ এটাকে আনতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। দেখা যাবে যে 10% থেকে কইমা মানে 6-7%-এ চলে আসছে, আর নাহলে 10% থেকে বেশি থেকে গিয়ে 13-14% বা 15%-এ রয়ে গেছে। মানে এক্স্যাক্টলি আপনার ডিজায়ার্ড লেভেলে আপনি ময়েশ্চার কন্টেন্টটাকে আনতে পারবেন না, যেহেতু মানে এটা কোনো কন্ট্রোলড প্রসেস না, এটা আনকন্ট্রোলড প্রসেস। ঠিক আছে, আশা করি যে এই যে ময়েশ্চার কন্টেন্ট ক্যান নট বি ব্রট টু বি ডিজায়ার্ড লেভেল, এই পয়েন্টটাও বুঝতে পারছেন। তারপর দেখেন যে সিজন টিম্বার মে হ্যাভ এন্ড স্প্লিট। আপনি যদি ন্যাচারাল সিজনিং করেন তাহলে যেটা বললাম যে কোনো জায়গা থেকে বেশি পানি শুকায় যাবে, কোনো জায়গা থেকে কম পানি শুকায় যাবে, এবং সবচাইতে বেশি পানি শুকাবে হচ্ছে সাইড গুলা থেকে। মনে করেন এটা যদি একটা কাঠের তক্তা হয়, তো সবচাইতে বেশি পানি শুকাবে কোন কোন জায়গাগুলো থেকে? এই সাইড গুলা থেকে, এই সাইড গুলা থেকে সবচেয়ে বেশি পানি জি স্যার, হ্যাঁ। ইভাপোরেট হবে। দেখবেন যে এই কোনাগুলাতে এরকম ফাটল দেখা গেছে বা চির দেখা গেছে, চির। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তো স্যার তাহলে তো স্যার ফার্নিচার মেক করার পরে স্যার অনেক প্রবলেম হবে না স্যার, মানে আপনার মানে কুচকানো যাওয়া বা হ্যাঁ শুনতে? হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্যই তো ন্যাচারাল সিজনিং এর প্রবলেম আছে, দেখি তো আমরা বাকি দুইটা সিজনিং মেথডও মানে চেষ্টা করি অ্যাডপ্ট করা। ঠিক আছে, বা ওই দুইটা মেথডও আমরা সিজনিং করার ট্রাই করি। জাস্ট প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আমরা ন্যাচারাল সিজনিং এর সুবিধা দেখলাম যে স্কিল ম্যান পাওয়ার লাগে না, খরচ কম, সিম্পল, অনেক বড় বড় সেকশন মানে ইজিলি সিজনিং করা আছে। বাট এটার প্রবলেম গুলো এখন দেখতেছি। ঠিক আছে, যে সিজন টিম্বার মে হ্যাভ এন্ড স্প্লিট। ওকে, আর লাস্টের পয়েন্টটা কি দেখেন যে লায়াবল টু বি অ্যাটাক বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্ট। যেহেতু ময়েশ্চার কন্টেন্ট আপনি আপনার ডিজায়ার্ড লেভেলে আনতে পারতেছেন না, তো এই ধরনের ন্যাচারাল সিজনড টিম্বার গুলা ছত্রাক এবং পোকামাকড়ের দ্বারা ইফেক্টেড হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং এ। আমাদের প্রথম টাইপের সিজনিংটা কি ছিল? ন্যাচারাল সিজনিং। ন্যাচারাল সিজনিং, আর সেকেন্ডটা ছিল কি? আর্টিফিশিয়াল। আর 3 নম্বরটা আর্টিফিশিয়াল, ছিল কি? ওয়াটার সিজনিং। ঠিক ওয়াটার আছে, সিজনিং। জি স্যার। আমরা দেখি যে আর্টিফিশিয়াল সিজনিং আসলে আমরা কিভাবে করব বা কিভাবে করা হয়। The drying of timber by exposure to high temperature in a closed chamber or by applying chemical, steam and smoke is termed as artificial seasoning.
মানে আমরা হচ্ছে যদি টিম্বারকে একটা বদ্ধ রুমের মধ্যে বা একটা বদ্ধ চুলার মধ্যে অনেক হাই টেম্পারেচার প্রোভাইড করতে পারি, এটা একটা উপায়। যে একটা ক্লোজড রুম বা একটা বদ্ধ চুলা এরকম একটা জায়গার মধ্যে টেম্পারেচার বাড়াই দিব, অথবা হচ্ছে খোলা জায়গা, মানে আমি কোন একটা রুমের মধ্যে ঢুকাচ্ছি না, আমি খোলা জায়গাতে রাখতেছি, বাট কি করতেছি, কোন একটা কেমিক্যাল অ্যাপ্লাই করতেছি, অথবা স্টিম বাষ্প অ্যাপ্লাই করতেছি, অথবা স্মোক ধোঁয়া দিচ্ছি। ঠিক আছে, তো খোলা জায়গায় যদি হয় তাহলে কি কেমিক্যাল, স্টিম অথবা স্মোক, এই তিনটা জিনিসের সাহায্য করতে পারি। আর যদি ক্লোজ জায়গা বন্ধ জায়গায় হয় তাহলে কি করতেছি, হাই টেম্পারেচার বাড়াই দিচ্ছি। এইভাবে যদি সিজনিং করি এটাকেই বলে কি, এটাকেই বলে হচ্ছে আর্টিফিশিয়াল সিজনিং। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। এখন দেখেন যে এই আর্টিফিশিয়াল সিজনিং এর সুবিধা কি কি। রেট অফ ড্রাইং ক্যান বি রেগুলেটেড, মানে কতটুকু শুকাবেন বা কত পার্সেন্টেজ পানি এটার থেকে আপনি রিমুভ করবেন, এই জিনিসটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। কারণ রুমের মধ্যে টেম্পারেচার কত হবে ওইটা আপনি কন্ট্রোল করতে পারেন। আর যদি ওপেন এনভায়রনমেন্টে আপনি কেমিক্যাল দিয়ে সিজনিং করেন, কতটুকু কেমিক্যাল অ্যাড করবেন ওটাও আপনার হাতে, কতটুকু ধোঁয়া দিবেন ওটাও আপনার হাতে, কতটুকু বাষ্প দিবেন ওটাও আপনার হাতে। তো এই জিনিসগুলো যেহেতু আপনার কন্ট্রোলের মধ্যে আছে, সেহেতু কি রেট অফ ড্রাইংটা আপনি রেগুলেট করতে পারবেন বা আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর দেখেন যে নো চান্স অফ টিম্বার বিং অ্যাটাকড বাই ফাঙ্গাস এন্ড ইনসেক্টস, মানে যেহেতু এখানে সিজনিংটা একটা কন্ট্রোল ওয়েতে করে আপনি আপনার ডিজায়ার্ড ময়েশ্চার কন্টেন্ট মানে মেনটেন করতে পারতেছেন। সো এই ধরনের টিম্বার গুলা হচ্ছে কি আপনার ফাঙ্গাস মানে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হওয়ার চান্স কম এগুলাতে। ঠিক আছে, বা চান্স বলতে গেলে একদম নাই, দেখেন নো চান্স বলছে এখানে। ঠিক আছে, তারপর দেখেন যে টেক শর্ট টাইম, খুব কম সময়ের মধ্যে সিজনিং করতে পারবেন, যেহেতু আপনাকে প্রাকৃতিক বাতাসের উপর ডিপেন্ড করা লাগতেছে না। আপনি আপনার যদি তাড়াতাড়ি সিজনিং করা লাগে আপনি টেম্পারেচার বাড়ায় দিলেন। ঠিক আছে, যদি বা আপনি যদি ওপেন এয়ারে করেন তাহলে কি করলেন, ধোঁয়া বেশি দিলেন বা স্টিমের পরিমাণ বাড়ায় দিলেন বা কেমিক্যাল একটু বেশি করে, কম সময়ে বেশি কেমিক্যাল অ্যাপ্লাই করলেন তাড়াতাড়ি সিজনিং হওয়ার জন্য। তো এটা মোটামুটি কম সময়ের মধ্যে করা যায় ন্যাচারাল সিজনিং এর থেকে। ডিজায়ার্ড ময়েশ্চার কন্টেন্ট ক্যান বি অ্যাটেইনড ডিউরিং সিজনিং, এটা আমরা আগেও দেখছি যে আমরা আমাদের ডিজায়ার্ড ময়েশ্চার কন্টেন্ট মানে অ্যাচিভ করতে পারবো এই আর্টিফিশিয়াল সিজনিং এর মাধ্যমে, যেহেতু সবকিছু আমাদের নিজেদের কন্ট্রোলে। আচ্ছা, তো বেটার কন্ট্রোল অফ, দেখেন এই যে বেটার কন্ট্রোল অফ এয়ার টেম্পারেচার এন্ড কি হিউমিডিটি, এই জিনিসগুলোর কি কন্ট্রোল বেটার। আজকে কি রেকর্ড করতেছি নাকি আল্লাহ জানে। জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার। হইতেছে? জি স্যার। মনে হয় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না হলে তো রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, জি তার মানে দেখেন আমাদের বাতাস, তাপমাত্রা এবং হিউমিডিটি বা আর্দ্রতার উপর কি কন্ট্রোল আছে এখানে মোটামুটি। আচ্ছা, তারপর দেখেন যে সিজনিং ইজ মোর ইউনিফর্ম, যেহেতু এখানে একটা কন্ট্রোল উইথ সিজনিং হচ্ছে, তার মানে আমি মোটামুটি একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের মানে একটা ইউনিফর্ম সিজনিং করতে পারি। দেখা যাবে যে আফটার সিজনিং সব জায়গায় পুরো জিনিসটাতেই একই পরিমাণ মানে ময়েশ্চার কন্টেন্ট আছে সব জায়গায়, আনইভেন না। ওই ন্যাচারাল সিজনিং এ যেরকম নিচে একটু বেশি সিজনিং হয়েছে পানি একদম শুকায় গেছে, মাঝখানে আবার কম সিজনিং হয়েছে পানি রয়ে গেছে, এরকম হচ্ছিল, এখানে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না। এবং এই জন্য কি নো এন্ড স্প্লিট, মানে মাথায় বা শেষের দিকে কোনো রকমের চির বা ফাটল থাকবে না যদি আমি আর্টিফিশিয়াল সিজনিং করি। এখন দেখেন যে মেথডস অফ আর্টিফিশিয়াল সিজনিং, কয় ভাবে হচ্ছে এই আর্টিফিশিয়াল সিজনিংটা করা যায়। দাঁড়ান, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে হ্যাঁ বলেন। আপনি স্যার আমরা যখন স্যার বদ্ধ রুম এটা করবো স্যার টেম্পারেচার দিয়ে, তখন তো স্যার উপরের গুলা স্যার একটু সময় বা কম বেশি লাগবে না স্যার, নিচের গুলা তাড়াতাড়ি হয়ে যাবে না স্যার? তখন তো নিচের গুলা বেশি একটু মানে বেশি সিজনাল হয়ে যাবে, তখন এটা বেশি ফাইটা যাবে না স্যার? আচ্ছা দেখেন, আপনাদের রান্নাঘরে এক্সস্ট ফ্যান আছে না? স্যার প্যান আছে, হ্যাঁ। রান্নাঘরের এক্সস্ট ফ্যানের কাজ কি? স্যার গরম বাতাসটাকে নিয়ে যাওয়া। গরম বাতাসটাকে টান দিয়ে বাইর করে দেওয়া, তাই না? জি স্যার। দেখেন এখানে দুইটা এক্সস্ট ফ্যান দেখতেছেন, জি স্যার। জি স্যার। এই গরম বাতাসটা মনে করেন নিচের গুলাকে এগুলা টানে টাইনা টাইনা হচ্ছে উপরের দিকে নিয়ে আসে। ঠিক আছে, হ্যাঁ হয়তো নিচের গুলা আগে হবে উপরের গুলা পরে হবে,
আমি নিচের গুলাকে আগে বাইর কইরা নতুন কাঠ আমার নিচে দিয়া দিব, উপরের গুলাকে একটু পরে বাইর করব। ও জি স্যার, বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি, ঠিক আছে? ওকে করা যায়, ওকে। আচ্ছা, এরপর দেখেন যে মেথড অফ আর্টিফিশিয়াল সিজনিং এর মধ্যে প্রথমটা হচ্ছে কি স্মোকিং। আপনি হচ্ছে মনে করেন যে একটা মানে এরকম একটা জায়গায় আগুন জ্বালাইলেন, ওই আগুনের পাশে হচ্ছে আপনি টিম্বার গুলাকে সাজায় রাখলেন। তো ওই আগুন থেকে যে ধোঁয়াটা আসবে, ওই ধোঁয়াটা হচ্ছে কি আমার টিম্বারকে মানে সিজনিং করতেছে আর্টিফিশিয়ালি। সেকেন্ড হচ্ছে কি বয়েলিং, গরম পানিতে সিদ্ধ করা। এরকম কাঠ হচ্ছে পানির মধ্যে সিদ্ধ করে, ঠিক আছে, সিদ্ধ করলেও কিন্তু সিজনিং হয়। আরেকটা কি স্টিমিং, আপনি কি করবেন বাষ্প দিবেন। মনে করেন বাষ্প দেওয়া স্যার। একটা পাত্রের মধ্যে এভাবে করে হচ্ছে পানি ফুটানো হয়, আর উপরে হচ্ছে টিম্বারটাকে ঝুলায় রাখে। এখন কিন্তু আর বয়লিং না, মানে বয়লিং হচ্ছে পানির মধ্যে টিম্বারটাকে ছেড়া দিছে, ঠিক আছে, পানির মধ্যে টিম্বারটাকে ছেড়া দিছে। আর স্টিমিং হচ্ছে পানিটা ফুটতেছে, বাট পানির উপরে টিম্বারটা কি ঝুলতেছে, এবং এই পানি থেকে যে বাষ্পগুলা উপরের দিকে উঠতেছে, এই বাষ্পগুলো হচ্ছে আমার টিম্বারটাকে সিজনিং করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, দেখেন বুঝছি যে স্যার। ক্লিন সিজনিং, মানে জি চুলার স্যার। মধ্যে বা একটা বন্ধ বা একটা আবদ্ধ ঘরের মধ্যে সিজনিং। এই যে ডান দিকে যে ছবিটা আছে, এটা হচ্ছে কি মানে চুলার ক্লিন মধ্যে সিজনিং। সিজনিং বা ক্লিন সিজনিং। এখানে কি করা হচ্ছে হাই টেম্পারেচারে, নিচে দেখেন চুলা জ্বলতেছে, জি স্যার। এই যে নিচে হচ্ছে যে আগুন জ্বলতেছে, এই হাই টেম্পারেচারে হচ্ছে কি হয় আমাদের মানে সিজনিং করা হচ্ছে একটা বদ্ধ জায়গার মধ্যে। তারপর হচ্ছে কেমিক্যাল সিজনিং, আমি চাইলে কি করতে পারি ওপেন এনভায়রনমেন্টেও সিজনিং করতে পারি, বাট সেক্ষেত্রে আমার হয়তো কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল ইউজ করা লাগতে পারে। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিজনিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল চুলার মধ্যে ওইখানে হচ্ছে এরকম কোনো আগুন টাগুন জ্বালাইতে হবে না, কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করতে হবে না, কোনো বয়েলিং করতে হবে না, কোনো স্টিমিং করতে হবে না, কোনো স্মোকিং বা ধোয়া দিতে হবে না, জাস্ট একটা ইলেকট্রিক চুলার মধ্যে আপনি ঢুকাই দিবেন আপনার কাঠগুলাকে, অটোমেটিক সিজনিং হয়ে যাবে ভিতরে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক সিজনিং, ইলেকট্রিক্যাল চুলার মধ্যে যখন আমি সিজনিং করব। আচ্ছা, আমাদের একদম সবচাইতে শেষ টাইপের যে সিজনিংটা, এটাকে বলা হচ্ছে কি ওয়াটার সিজনিং। এটা কিভাবে করে দেখেন যে timbers and logs are immersed and allowed to remain in water for a couple of days. তো এরকম যে টিম্বার বা লগ, লগ মানে কি ওই যে কাঠের যে বড় বড় গুড়িগুলা, এগুলাকে তো লগ বলে। তো এই লগ গুলা যখন হচ্ছে পানির মধ্যে আপনার চুবায় রাখা হয় এবং 2 থেকে 3 দিন পর্যন্ত পানির মধ্যে ইমার্স বা চুবানো অবস্থায় থাকে, দেন ড্রাইড ইন ন্যাচারাল এয়ার, তারপর হচ্ছে কি মানে পানি থেকে তুলে এনে প্রাকৃতিক বাতাস হচ্ছে শুকানো হয়। ঠিক আছে, এটাকেই বলে হচ্ছে কি, এটাকেই বলে হচ্ছে ওয়াটার সিজনিং। এইটা করলে যেটা হয় দেখেন যে ইন দিস প্রসেস দ্য স্যাপ ইজ ডাইলুটেড, মানে আমাদের এই যে একদম বাইরের যে লেয়ারটা, একদম বাইরের লেয়ারটাকে কি বলেন বার্ক বলে না? জি স্যার, বার্ক, এই তারপর বার্কের ক্যাম্বিয়াম নিচে কি লেয়ার, আছে ক্যাম্বিয়াম লেয়ার আছে, এই তারপর ক্যাম্বিয়াম স্যার লেয়ারের নিচে আছে কি স্যাপউড। এই ক্যাম্বিয়াম লেয়ারটা কি ফুল অফ স্যাপ না? জি স্যার। তো এই স্যাপটা তো হচ্ছে মানে ডেন্স অবস্থায় থাকে বা ঘন অবস্থায় থাকে। তো জি আমি স্যার, হ্যাঁ। যখন এরকম একটা টিম্বারকে অনেকদিন পানির মধ্যে বা 2 থেকে 3 দিন পানির মধ্যে চুবায় রাখতেছি, এই স্যাপটা আস্তে আস্তে ডাইলুট বা পাতলা হতে থাকে, পানির সাথে মিশা আস্তে আস্তে ডেন্সিটি কমে গিয়ে ডাইলুটেড বা পাতলা হয়ে যায়। ঠিক মানে আছে, নষ্ট হয়ে যায় স্যার এটা হ্যাঁ, স্যার। আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে, মানে পাতলা হতে থাকে। তো এই মানে এটা পাতলা হইলে সুবিধাটা কি, কারণ হচ্ছে যখন একটা গাছ পচবে ভবিষ্যতে, এই স্যাপের অংশটাই কিন্তু আগে পচবে। ঠিক আছে, জি স্যার, কারণ হ্যাঁ। এটার মধ্যে কিন্তু পানি আছে, লিকুইড আছে। এই জন্য আমি চাচ্ছি স্যাপটা শুকায় যাক বা স্যাপটা রিমুভ হয়ে যায় বা ডাইলুট হয়ে যায় পানির সাথে মিশে। তো স্যাপটা কি হয় পানির সাথে মিশে পাতলা হয়ে যায়, আর এরপর যখন আমি এটাকে উপরে আইনা রোদে শুকাচ্ছি, ওই স্যাপও পানির সাথে আস্তে আস্তে কি হয় ইভাপোরেট হয়ে উড়ে যায়। ঠিক আছে, স্যার কিন্তু এটা স্যার আমার স্যার এটা তো নির্দিষ্ট একটা সময় ভিজাতে হবে না স্যার, না হলে তো আর বেশি ভিজালে বেশি প্রবলেম স্যাপ হবে না? কিন্তু পুরোপুরি রিমুভ হয় না, স্যাপ হচ্ছে দেখেন পার্টলি রিমুভ মানে পার্শিয়ালি রিমুভ সম্ভব হয়। তো জাস্ট মনে করেন যে রাফলি 2 থেকে 3 দিন ভিজায় রাখে হয়তো, এই যে দেখেন ওকে, বুঝছি, হ্যাঁ। পরে কাপল অফ জি ডেজ। স্যার। এখন এটা আসলে যারা এক্সপার্ট তারা হয়তো বলতে পারবে যে এক্স্যাক্টলি কয়দিন ভিজায় রাখে, হয়তো 2 থেকে 3 দিন হইতে পারে, 4 থেকে 5 দিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে। বা আমরা যদি ওয়াটার সিজনিং নিয়ে আরেকটু ইলাবোরেটলি পড়তে যাই, একটু গুগল করলে হয়তো দেখতে পারবো যে এক্স্যাক্টলি কয়দিন আসলে ভিজায় রাখতে হয়। ঠিক আছে, দেখেন ডিকে অর ডিজিজ অফ টিম্বার, মানে বিভিন্ন কারণে হচ্ছে আমাদের গাছ কি হবে ক্ষয় হবে, এবং গাছের বিভিন্ন বা টিম্বারের বিভিন্ন রোগ বালাই বা বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ হইতে পারে। তো জিনিসগুলো কিরকম একটু দেখি, দেখেন যে occurs due to fungal action, মানে গাছের ডিকে বা ক্ষয়, বা সরি গাছ না মানে একটা টিম্বারের ডিকে বা ক্ষয় কেন হইতে পারে, ফাঙ্গাল অ্যাকশন, ছত্রাক এর আক্রমণ হইলে হইতে পারে। ফাঙ্গি
feeds on softwood and converts it into powder. এই টিম্বারের মধ্যে তো আমাদের মাঝখানেরটা অংশটা কি পিত, এই পিতের চারপাশে কি হার্ডউড না? এই হার্ডউডটা কি শক্ত না? জি স্যার। এই হার্ডউডের বাইরে কি আছে? সফটউড আছে না? জি স্যার স্যার। তো এই যে ফাঙ্গাস, এই ফাঙ্গাসের খাবার হচ্ছে কি? এই সফটউড। ফাঙ্গাস অ্যাটাক করে কি? এই সফটউডে ফাঙ্গাস অ্যাটাক করে এবং এটাকে কি পাউডার বানায় ফেলে। আমরা বলি না যে কাঠের মধ্যে গুণা ধরছে? জি স্যার হ্যাঁ। ঠিক আছে। However, decay does not occur either due to any chemical action or due to fermentation of sap. Fermentation এর বাংলা কি বলেন তো? পচানো স্যার। হ্যাঁ, গাজন। পাটকে গাজন করা হয়। তো এই যে মানে গাছের ডিকে হচ্ছে বা মানে ক্ষয় হয়ে হচ্ছে, এরকম পাউডার হয়ে যাচ্ছে, সাথে সাথে পাউডার, যেটাকে আমরা সহজ বাংলায় বলি গুণে ধরা। এই গুণে ধরাটা কিন্তু আসলে গাছের উপরে কোনো কেমিক্যাল মানে টিম্বারের উপর কোনো কেমিক্যাল ইফেক্টের কারণেও হয় নাই, বা এটার ভিতরে যে স্যাপটা আছে ওই স্যাপটা পচা শুরু করছে বা ফার্মেন্টেশন বা গাজন হওয়া শুরু করছে, এই কারণেও হয়নি। এটা হয়েছে আসলে কি ফাঙ্গাসের ইফেক্টের কারণে বা ফাঙ্গাস অ্যাটাকের কারণে, ছত্রাকের সংক্রমণের কারণে হয়েছে এই মানে আপনার কি বলবো ডিকে বা ক্ষয়। ঠিক আছে। তো দেখেন এখানে দেখি আমরা এই যে দেখছেন এই ছবিটাতে দেখেন এই যে ছত্রাক পইরা মানে গুণে ধরে গেছে পাউডারের মতো, ছত্রাক জনিত কারণ। তো এটা হচ্ছে মানে ওই যে আমাদের কি বলবো ডিকে বা জানি বলা ছিল ডিকে বা হচ্ছে কি ডিজিজ অফ টিম্বার। এবং এটা দেখলাম কেন হচ্ছে, এটা ছত্রাকের কারণে হচ্ছে, এটা কোনো কেমিক্যাল ইফেক্ট অথবা ফার্মেন্টেশনের কারণে হচ্ছে না, স্যাপের ফার্মেন্টেশনের কারণে এটা হচ্ছে না। দ্য মেইন কজ অফ টিম্বার ডিকে, কেন মেইনলি আমাদের টিম্বারটা ডিকে হচ্ছে দেখেন, অল্টারনেট ড্রাই এন্ড ওয়েট কন্ডিশন। মনে করেন আপনি এমন জায়গায় টিম্বারটাকে রাখছেন যে যেখানে একবার গরম পড়তেছে একবার ঠান্ডা পড়তেছে, একবার এটা শুকাচ্ছে একবার ভিজতেছে, একবার রোদ একবার বৃষ্টি। যদি একবার রোদে ভিজে একবার সরি একবার বৃষ্টিতে ভিজে একবার রোদে পুড়ে, তাহলে হচ্ছে কি হইতে পারে, এরকম ফাঙ্গাসের অ্যাটাক হইতে পারে টিম্বারের মধ্যে। ঠিক আছে। ডিফেক্টিভ সিজনিং অফ টিম্বার, যদি সিজনিং প্রপারলি না হয়, আপনি সিজনিং করছেন কিন্তু প্রপারলি করেন নাই, ঠিক আছে, প্রপারলি সিজনিং হয় নাই, ডিফেক্টিভ সিজনিং হইছে, তাইলেও কি হইতে পারে, আমার ডিকে বা ক্ষয় হইতে পারে টিম্বারের মধ্যে। প্রেজেন্স অফ ফাঙ্গি এন্ড ইনসেক্টস সাচ এস মেরিন বোরার। মেরিন বোরার হচ্ছে এক ধরনের সামুদ্রিক পোকা। ঠিক আছে। যদি টিম্বারের মধ্যে এরকম কোনো ছত্রাক বা কোন রকমের সামুদ্রিক পোকা অথবা বিটেলস, বিটেলস মানে হচ্ছে গুবরে পোকা, এবং টার্মাইট, টার্মাইট মানে হচ্ছে উই পোকা, ঠিক আছে, এই ধরনের পোকামাকড়ের সংক্রমণ থাকে বা হয়, তাইলে হচ্ছে কি হইতে পারে, এই ড্রাই রট বা সরি ড্রাই রট না মানে ডিকে বা ক্ষয় হইতে পারে। ঠিক আছে। এই যে দেখেন কিছু পোকামাকড়ের ছবি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে টার্মাইট, ঠিক আছে, উই পোকা। ঠিক আছে। এটা হচ্ছে ওই তেলা পোকা গোত্রেরই একটা ছোট ভার্সন আর কি। ঠিক আছে, মানে একই প্রজাতির তেলা পোকার মতোই অনেকটা, পেরিপ্ল্যানেটা গ্রুপেরই। আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে গুবরে পোকা। তেলা পোকার বৈজ্ঞানিক নাম মনে আছে আপনাদের? না স্যার। আমেরিকানা পেরিপ্ল্যানেটা মনে না জানি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা ভুলে গেছি কোনটা আগে কোনটা পরে। স্যার কতদিন স্যার বায়োলজি পড়ি না। হ্যাঁ, বাট কিছু কিছু জিনিসের বৈজ্ঞানিক নাম আনকমন ছিল তো ওই জন্য মনে আছে। গরুর বৈজ্ঞানিক নাম মনে আছে? বস ইন্ডিকা। ঠিক আছে, মানে বস ওয়ার্ডটা থাকার জন্য গরুর বৈজ্ঞানিক নাম মনে আছে আর কি, বস ইন্ডিকা। ছোট বাচ্চা ক্লাস করতেছে আমাদের থেকে, বুঝলাম না, কারো ছোট ভাই বোন মনে হয় চলে আসছে, তাই না? জি স্যার শিখতেছে মনে হয় স্যার। আচ্ছা শিখুক, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন এই যে এটা তো উই পোকা বুঝলেন, আর এটা কি, এটা হচ্ছে গুবরে পোকা। ঠিক আছে। এরকম যদি কোনো পোকামাকড় থাকে বা যদি কোনো ছত্রাকের আক্রমণ হয়, তাহলে হচ্ছে আমাদের ডিকে হইতে পারে টিম্বারের মধ্যে। আচ্ছা তারপর দেখেন যে ল্যাক অফ ভেন্টিলেশন, যদি
এমন একটা জায়গায় টিম্বারটা থাকে যেখানে হচ্ছে প্রপারলি বাতাসের সার্কুলেশন নাই বা প্রপার ভেন্টিলেশন হচ্ছে না, এরকম জায়গা হইলে কি হইতে পারে? আমাদের টিম্বারটা ডিকে বা ক্ষয় হইতে পারে। আর হচ্ছে ডার্ক এন্ড ড্যাম্প কন্ডিশন, যদি অন্ধকার এবং স্যাঁতসেঁতে জায়গায় টিম্বারটা থাকে সেই ক্ষেত্রেও কি হইতে পারে? ডিকে বা ক্ষয় হইতে পারে। আচ্ছা, এরপর দেখেন যে টিম্বার একটা তো গেল ক্ষয় হওয়া, মানে এটা কিন্তু পচে নাই, দেখেন কোনো ফার্মেন্টেশন কিন্তু হয় নাই, কি হইছে? জাস্ট ক্ষয় হইছে। ওই সফটউডটা হচ্ছে ছত্রাক খায়া ফেলছে এবং সফটউডটা কি পাউডারে কনভার্ট হয়ে গেছে, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে কাঠটা বা টিম্বারটা। এবার আমরা দেখবো টিম্বার পচে কেমনে। টিম্বার রট, রট মানে কি? পচা, ঠিক আছে? ইট ইজ এ সর্ট অফ টিম্বার ডিকে, এটাও এক ধরনের টিম্বারের ক্ষয়। ডিউরিং rod disintegration of timber takes place and gases like hydrogen sulfide H2S এবং কি কার্বন ডাই অক্সাইড CO2 এগুলো হচ্ছে কি জেনারেট হয়। মানে যখন একটা টিম্বার পচে বা কি বলবো ডিসইন্টিগ্রেট হয়, এই পচার টাইমে হচ্ছে কি দুই ধরনের গ্যাস জেনারেট হয়, একটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড, একটা কি কার্বন ডাই অক্সাইড। এবং এই পচা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ড্রাই রড, শুকনা পচন, আর একটা হচ্ছে কি ওয়েট রড বা ভিজা পচন, যেটাই বলেন না কেন মানে, ঠিক স্যার আছে? আজকে আর না নিলে হয় না স্যার, কালকে। আর 5 মিনিট শেষ করে দিই একটু। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা দেখেন, এই ড্রাই রড আর ওয়েট রড পরে আজকে শেষ, ঠিক আছে? এই প্রিজার্ভেশন অফ টিম্বার আমি নেক্সট ক্লাসে শুরু করবো, জাস্ট এই দুইটা পরে, ড্রাই রড আর ওয়েট রড। দেখেন, disintegration of converted timber by the harmful effect of certain fungi which feed on timber and converts it into dry powder। মানে হচ্ছে একটা টিম্বার যেটাকে আমরা কনভার্ট করছি বিভিন্ন শেপে, এই টিম্বারটা যখন পচে বা নষ্ট হয়ে যায়, ডিসইন্টিগ্রেট হয়, বিভিন্ন রকমের হার্মফুল ফাঙ্গাস বা ক্ষতিকর ফাঙ্গাসের কারণে, যেই ফাঙ্গাস গুলো হচ্ছে আসলে এই টিম্বারের সফট অংশটাকে খায় এবং এটাকে কিসে পরিণত করে? ড্রাই পাউডারে পরিণত করে। ওই যে একটু আগে আমি একটা পাউডার। ছবি ধরলাম, জি স্যার, গুণে ধরা। উই পোকা স্যার। হ্যাঁ, উই পোকা বা গুণে ধরা, উই পোকা জি হইতে স্যার। পারে, ছত্রাক হইতে পারে, এগুলাকে বলা হচ্ছে ড্রাই রট, ঠিক আছে? ফ্যাক্টরস রেসপন্সিবল আর দ্য সেম অফ দোজ রেসপন্সিবল ফর ডিকে। ওই যে আমরা ডিকে বা ক্ষয়ের জন্য যে কারণগুলো দায়ী, এই ড্রাই রটের জন্য কি একই কারণ দায়ী। ইফ সাম টিম্বার আর এফেক্টেড বাই ড্রাই রট, দ্য বেস্ট ওয়ে ইজ টু কাট অফ দ্য এফেক্টেড পোর্শন। মানে কোনো একটা টিম্বারের কোনো একটা পার্টিকুলার অংশে যদি এরকম শুকনা পচা বা গুনে ধরে, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কি ওই অংশটা কেটে ফালায় দেয়া, পুরো টিম্বারটাকে বাদ না দিয়ে বা কোনো রকমের কোনো কিছু জি স্যার। না করে জাস্ট ওই গুণেধর অংশটা কেটে ফালাই দিলেই ভালো। Dry rot may be preserved by using well seasoned timber free from sap, and the timber should be adequately ventilated by fresh air। মানে ড্রাই রটিং আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন? যদি একটা টিম্বারকে আপনি প্রপারলি সিজনিং করেন, তার ভিতর থেকে যত রকমের স্যাপ আছে, ফ্রি ফ্রম স্যাপ, স্যাপ গুলোকে বাইর করে ফেলতে পারেন পানির সাথে ডাইলুট করে টোরে। এন্ড দ্য টিম্বার শুড বি অ্যাডিকুয়েটলি ভেন্টিলেটেড বাই ফ্রেশ এয়ার। এবং যদি টিম্বারটা যে জায়গায় আপনি রাখবেন ওই জায়গায় প্রপারলি ভেন্টিলেশন থাকে, মানে ফ্রেশ বাতাস যদি সার্কুলেট হয়, তাহলে হচ্ছে এরকম ড্রাই রট হবে না, ঠিক আছে? বা আপনি জিনিসটাকে ঠেকাইতে পারবেন। ডিটেকশন বাই জি স্যার। ট্যাপিং অর স্ট্রেচিং এট ওয়ান এন্ড এন্ড প্লেসিং দ্য এয়ার এট দ্য আদার এন্ড অফ দ্য লগ। মানে আচ্ছা, কোন একটা টিম্বারের ভিতরে ড্রাই রটিং হয়েছে নাকি হয় নাই আপনি বুঝবেন কেমনে? বুঝবেন হচ্ছে কি, মনে করেন এরকম একটা কাঠের লগ বা এরকম একটা তক্তা, আপনি দেখবেন যে এটার মানে মধ্যে এরকম কোনো ড্রাই রটিং হয়েছে কিনা। যদি ভিতরে গুনে ধরে, তাহলে ভিতরের কাঠগুলা কি গুনে খায়া ফেলছে না? বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু ভিতরে তো মানে গুনে ধরে গেছে, তাহলে ভিতরটা কি ফাঁপা জি হয়ে স্যার। গেছে না? তো জি স্যার। এই কাঠের এক পাশে কান রাইখা আরেক পাশে কি করবেন? বাড়ি দিবেন। যদি লাভ সাউন্ডটা লাভ। মানে ফাঁপা ফাঁপা মনে হয়, তাহলে বুঝবেন কি ভিতরে ফাঁপা আছে। আর যদি দেখেন যে সাউন্ডটা সুন্দর স্মুথলি আসতেছে, তাহলে সলিড সলিড। সলিড আছে ভিতরে, ঠিক আছে? ট্যাপিং করে ওকে বাড়ি দিয়ে স্যার। দেখবেন আর কি, যে এক পাশে কান দিয়ে আরেক পাশে বাড়ি দিয়ে দেখবেন যে ভিতরে কি আসলে ফাঁপা ফাঁপা মনে হয় নাকি সলিড সলিড মনে হয়। যদি ফাঁপা ফাঁপা মনে হয়, তাহলে বুঝবেন কি অলরেডি এটার মধ্যে ড্রাই রট হয়ে গেছে, ভিতরে গুনে ধরে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়েট রট, মানে কি ভিজা পচন যেটা, ঠিক আছে? ইট ইজ দ্য ডিকম্পোজিশন অফ টিম্বার কজড বাই ময়েশ্চার। মানে এটা হচ্ছে টিম্বারের পচন। এই পচনটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে ময়েশ্চার বা পানি দায়ী। It is caused if alternate dry at when and wet condition prevail around the timber। মানে যদি টিম্বারটার চারপাশে কন্টিনিউয়াসলি
অল্টারনেট ড্রাই এন্ড ওয়েট, মানে একবার টিম্বারটা শুকাচ্ছে, একবার কি আবার ভিজতেছে, ঠিক আছে? দিচ্ছে স্যার। একবার শুকনা হচ্ছে, আরেকবার কি, আরেকবার হচ্ছে ভিজতেছে। তো এরকম যদি একবার শুকায় আরেকবার ভিজে, তাহলে জিনিসটার মধ্যে এরকম একটা ওয়েট রটিং হওয়ার চান্স থাকে, নট কজড বাই ফাঙ্গাল অ্যাটাক। আমাদের ড্রাই রটিং যেটা ড্রাই, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিকে, বাট ডিকে বা ড্রাই রটিং একই জিনিস, এবং এটা কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো স্যাপের কারণে হচ্ছে না। এটা হচ্ছে, এই ড্রাই রটিংটা হচ্ছে পুরোপুরি কার কারণে, ফাঙ্গাস বা ইনসেক্টের কারণে হচ্ছে, পোকামাকড়ের কারণে হচ্ছে। কিন্তু যেটা আমাদের ওয়েট রটিং, এটা কিন্তু ফাঙ্গাসের কারণে হচ্ছে না, দেখেন, নট কজড বাই ফাঙ্গাল অ্যাটাক। এটা কিন্তু হচ্ছে কি, মানে এনভায়রনমেন্টাল ইফেক্টের কারণে, পানির কারণে বা কোন রকমের কেমিক্যালের কারণে। when unseasoned timber are exposed to rain and wind, যখন একটা টিম্বার যেটা হচ্ছে আনসিজন, সিজনিং হয় নাই, এটা যখন খোলা আকাশের নিচে বৃষ্টি এবং বাতাসের সংস্পর্শে আসবে, দে আর লায়াবল টু বি অ্যাটাক বাই দ্য ওয়েট রড। সেখানে হচ্ছে কি, এই ভিজা পচনটা হইতে পারে। তারপর দেখেন যে ইন ওয়েট রড দ্য টিম্বার গেট কনভার্টেড ইনটু গ্রেইশ ব্রাউন পাউডার। যদি টিম্বারের মধ্যে এরকম ওয়েট রটিং দেখা যায়, তাহলে টিম্বারটা কিন্তু যখন ড্রাই রটিং ছিল তখন সাদা পাউডারে কনভার্ট হচ্ছিল, সাদা সাদা। আর যদি ওয়েট রট হয় তাহলে পাউডারটা কিরকম হবে, গ্রেইশ, ধূসর কালারের বা ব্রাউন কালারের, মানে একটু কি বলবো, বাদামি বা হচ্ছে গ্রেইশ বা ধূসর টাইপের ছাইয়ের কালারের পাউডারে কনভার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ক্যান বি প্রিভেন্টেড বাই ইউজিং ওয়েল সিজন টিম্বার, অলসো ইউজিং টার্ড অর পেইন্টেড টিম্বার এক্সপোজিং টু রেইন ওয়াটার। এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, একটা হচ্ছে আমরা যদি আমাদের টিম্বারটাকে প্রপারলি সিজনিং করি তাহলে প্রিভেন্ট করতে পারি, অথবা আমরা যেই টিম্বারটা ব্যবহার করব ওই টিম্বারের গায়ে টার, মানে বিটুমিন আর টার আলাদা আলাদা জিনিস, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যার বিটুমিন? আলকাতরা না স্যার? বিটুমিন হচ্ছে আলকাতরা, টারও এক ধরনের আলকাতরা, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, মানে যখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়বেন, বা এটা সম্ভবত সাপি স্যার কি বিটুমিন বা টার পরে, আমি শিওর না, বাট গুগলে দেখতে পারেন যে প্রবাবলি কোন একটা কেমিক্যাল কম্পোনেন্টের দুটার মধ্যে পার্থক্য আছে, বিটুমিন আর, মানে সম্ভবত টারকে যদি আমি আরো পিউরিফাই করি তাহলে আমি বিটুমিন পাই। মানে বিটুমিন হচ্ছে টারের আরো মানে সংস্কৃত ভার্সন বা আরো আপডেটেড ভার্সন, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই যে দরজার চৌকাঠ লাগানোর সময় স্যার ওই সাইড গুলা দিয়ে স্যার আলকাতরা দেয় স্যার, এটার কারণ কি স্যার? এই যেন না পচে, এই জন্য দেয় হয়তো, জি। ঠিক আছে? দেখবেন যে এখন একটা, আমি এই যে ওয়েট রটিং, এটা আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি, এক হচ্ছে আমি এই টিম্বারটাকে প্রপারলি সিজনিং করব, অথবা যদি এটা খোলা আকাশের নিচে একবার বৃষ্টিতে ভিজে একবার রোদে পুড়ে, তাহলে হচ্ছে টার বা এরকম আলকাতরা দিয়ে এটার গায়ের মধ্যে আমি মানে রং করে দিব, বা পেইন্ট, এরকম ওয়েদার ইফেক্ট করে না, বা এরকম মানে ওয়েদার ইফেক্টিং যে কোটিং পেইন্ট গুলো আছে এগুলা দিয়ে জাস্ট রং করে দিলে হচ্ছে কি এটা আর ওয়েট রটিং এর শিকার হবে না, এটা পচবে না, ঠিক আছে? ওকে স্যার। এটাই ছিল আমাদের 3 ধরনের সিজনিং প্রসেস। আমি জাস্ট দুইটা ছবি দেখায় শেষ, আমাদের ক্লাস শেষ, জাস্ট আমরা দুইটা ছবি ছবি দেখাবো আর কি। এই যে দেখেন আমাদের এখানে হচ্ছে এই উডেন লগ, এই লগের উপরে কি করছে দেখেন, আলকাতরা বা এখানে আসলে কয়লা দিয়ে রং করছে, ঠিক আছে, কয়লার প্রলেপ দিছে। তো আমরা দেখবো যে মানে এটাকে বলা হচ্ছে ক্রিওসাইটিং বলে, ক্রিওসাইট। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে মানে কয় ভাবে হচ্ছে এরকম প্রসেসিং গুলা করা যায়। বাট এই রংটা আসলে আমরা চাইলে মানে টার আলকাতরা ইউজ করতে পারতাম বা নরমাল পেইন্ট ইউজ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ওয়েট রটিংটা হইতো না। আর হচ্ছে ওয়েট রটিং এর একটা ছবি দেখাই, যে দেখেন গ্রেশ কালারের বা ধূসর কালারের পাউডারে কনভার্ট হয়, ছবিটা হয়ে গেল। এই যে দেখেন, দেখছেন এখানেও জিনিসটা মানে ডিকম্পোজিশন হচ্ছে বা ডিগ্রেডেশন হচ্ছে, but এখানে পাউডারটা হচ্ছে কি ধূসর কালারের, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস তাহলে আজকে এখানেই থাকুক, শেষ, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।